প্রাবন্ধিক প্রবন্ধটা শুরুই করলেন যে বিষয় নিয়ে, সেটা হচ্ছে তার প্রবন্ধ লেখা। লোকে মানে অন্যান্যরা তার বিরুদ্ধে এইরকম একটা কথা বলেন, বিরুদ্ধে বা পক্ষে যাই বলো, যে তিনি একটু বেশি প্রবন্ধ লেখেন বা তার লেখাপত্র একটু বেশি। এবং যেহেতু তিনি একটু বেশি লেখেন এইরকম অভিযোগ আছে, তাই তিনি সেই প্রবন্ধ লোকের সামনে পড়তে একটু সংকুচিতই হন। অথচ আমি বললাম এই প্রবন্ধটা উনি কটেজ লাইব্রেরিতে এবং ভবানীপুর ইনস্টিটিউটের সাহিত্য শাখায় পাঠ করেছিলেন, মানে তার সামনে অনেক শ্রোতা ছিল, তাদের সামনে পড়তে হয়েছিল। ফলে প্রবন্ধ পাঠ সম্পর্কে তার যে একটা সংকুচিত মনোভাব, সেইটা মানে একটু ইতস্তত করছেন, সেইটা বোঝা যাচ্ছে। কারণ যে প্রবন্ধ লোকে স্বেচ্ছায় লেখে না, স্বেচ্ছায় পড়ে না, তাকে সেটা আবার অপরকে যদি পড়ে শোনাতে হয়, মানে এমনিতেই লোক প্রবন্ধ পড়ে কম, তাকে যদি আবার কেউ পড়ে শোনাতে হয়, মানে জোর করে অনেকটা বসিয়ে শোনানোর মতো, তাহলে সেটা স্বভাবতই যে শোনাচ্ছে তার পক্ষেও একটু বিড়ম্বনা। কারণ উল্টো দিকে মানুষটা শুনতে চাইছে না সাধারণভাবে। এ সত্ত্বেও আমি আপনাদের অনুরোধে আজ যে একটি প্রবন্ধ পাঠ করতে প্রস্তুত হয়েছি, তার কারণ লাইব্রেরি সম্বন্ধে কথা কইবার আমার কিঞ্চিত অধিকার আছে। লেখক দাবি করছেন যে তিনি লাইব্রেরি সম্পর্কে কিছু কথা বলতে পারেন, কারণ তার পড়াশুনো, তার লেখাপত্র ইত্যাদির সূত্রে তিনি মনে করছেন তার অন্তত এই লাইব্রেরিতে বসে, কারণ এই ইয়েটা প্রবন্ধ পাঠের আসরটা কিন্তু লাইব্রেরিতেই হচ্ছে, লাইব্রেরি সম্পর্কে, গ্রন্থাগার সম্পর্কে কিছু কথা তিনি বলতেই পারেন, এই অধিকারটা তার আছে, কারণ তিনি লেখক, পাঠক। কিছুদিন পূর্বে সাহিত্যপত্রে আমার সম্বন্ধে এই মন্তব্য প্রকাশিত হয় যে আমি একজন উদাসীন গ্রন্থকীট। তাহলে কিছুদিন আগে একটি সাহিত্যপত্রে প্রমথ চৌধুরী সম্পর্কে একটা বিশেষণ একজন প্রয়োগ করেছিলেন, তার নামটা একটু বাদেই উনি বলবেন। সেটা কি? উদাসীন গ্রন্থকীট, মানে বইয়ের পোকা। এর অর্থ কোনো কোনো লোক যেমন সংসারের প্রতি বিতরাগ হয়ে বনে গমন করেন, আমিও তেমনি সংসারের প্রতি বিতরাগ হয়ে লাইব্রেরিতে আশ্রয় নিয়েছি। যেমন কোনো কোনো লোক মানে সংসার করতে করতে বিরক্ত হয়ে গিয়ে বনে চলে যায়, মানে সংসার ত্যাগ করে আর কি। কেউ কেউ নাকি অভিযোগ করেন যে প্রমথ চৌধুরীও এইরকম সংসারের প্রতি বিরাগভাজন হয়ে আসলে তিনি লাইব্রেরিতে আশ্রয় নিয়েছেন। মানে তিনি সংসারে, যেহেতু সংসার আর ভালো লাগছে না তার, তাই তিনি পড়াশোনাকে আশ্রয় করেছেন। পুস্তকাগারে অভ্যন্তরে আমি যে আজীবন সমাধিস্থ হয়ে রয়েছি, এ জ্ঞান আমার অবশ্য ইতিপূর্বে ছিল না। সে যাই হোক, আমার কৈশোর বন্ধু শ্রীযুক্ত সুরেশচন্দ্র সমাজপতির দত্ত এই সার্টিফিকেটের বলে এক্ষেত্রে বই পড়া সম্বন্ধে দু চার কথা বলতে সাহসী হয়েছে। তাহলে এই সার্টিফিকেটটা তাকে কে দিয়েছে? তার কৈশোর বন্ধু, তার কৈশোর কাল থেকে যিনি বন্ধু, সেই সুরেশচন্দ্র সমাজপতি তাকে এইরকম একটা সার্টিফিকেট দিয়েছেন যে তিনি উদাসীন গ্রন্থকীট। লাইব্রেরিতে বইয়ের গুণগান করাটা আমার বিশ্বাস অসঙ্গত হবে না। স্মরণীয় যে আমি বলেছি আগেই যে এই যে প্রবন্ধটা তিনি পাঠ করছিলেন লাইব্রেরিতেই। কাব্যচর্চা না করলে মানুষের জীবনের একটা বড় আনন্দ থেকে স্বেচ্ছায় বঞ্চিত হয়। এই আনন্দের ভান্ডার সর্বসাধারণের ভোগের জন্য সঞ্চিত রয়েছে। সুতরাং কোন সভ্য জাতি অস্মিনকালে তার দিকে পিঠ ফেরায়নি, এদেশেও নয় বিদেশেও নয়। লেখক বলছেন যদি কেউ কাব্যচর্চা না করে, অর্থাৎ কাব্যগ্রন্থাদি, কাব্য বলতে শুধু কবিতার বই নয়, এখানে সাহিত্য চর্চা, যে কোনো গল্প, প্রবন্ধ, নাটক ইত্যাদি যদি কেউ পাঠ না করে,
বা বইপত্রই যদি কেউ না পড়ে, তাহলে মানব জীবনের একটা বড় আনন্দ থেকে মানুষ বঞ্চিত হয়। ফলে যে সাধারণভাবে কখনো এই ধরনের বই পড়েইনি, তাকে তো বলে বোঝানো যাবে না সেইটার আনন্দ কি। এটাকে ধরো কোনো একটা খাবার যে কখনো খাইনি, তাহলে তার স্বাদ তাকে বলে কি কোনোভাবে বোঝানো যাবে না। ঠিক সেভাবেই যে কাব্যচর্চা করেনি, লেখক যেহেতু কাব্যচর্চা করেছেন, সেই সূত্রে তিনি বলছেন যে যে মানুষ করেনি সে মানুষ জীবনের একটা বড় আনন্দ থেকে বঞ্চিত হয়। এবং পৃথিবীতে যত সভ্য জাতি আছে তারা কিন্তু কখনো এই কাব্যচর্চা থেকে, মানে সিলেবাসের বাইরের যে পড়াশোনা, এই পড়াশোনা থেকে কখনো পিছিয়ে আসেনি বা সেই দিকে কখনো পিঠ ফেরায়নি, সবসময় সেই দিকে মুখ ফিরিয়েই বসেছিল আসলে। সেটাই তাহলে সভ্যতার একটা লক্ষণ। বরং যে জাতির যত বেশি লোক, যত বেশি বই পড়ে, সেই জাতি যে তত সভ্য, এমন কথা বললে বোধহয় অন্যায় কথা বলা হয় না। নিদ্রা কলহে দিন যাপন করার চাইতে কাব্যচর্চায় কালাতিপাত করা যে প্রশংসনীয়, এমন কথা সংস্কৃতেই আছে। অর্থাৎ ঘুমিয়ে খেয়ে কোনো অর্থপূর্ণ কাজ না করে দিন যাপন করার থেকে কাব্যচর্চা করাটাই, মানে কাব্যচর্চা করে দিন কাটানো, এইটার প্রশংসা সংস্কৃত কবিরা করে গেছেন। এবং পৃথিবীতে যে জাতির লোক যত বেশি বই পড়ে, সে জাতি তত সভ্য। ঠিক আছে, তিনি এই কথাটা বলতে চাইছেন আর কি। সংস্কৃত কবিরা সকলেই সংসার বিষবৃক্ষের অমৃতোপম ফল কাব্যামৃতের রসাস্বাদ করবার উপদেশ দিলেও সেকালে সে উপদেশ কেউ গ্রাহ্য করতেন কিনা সে বিষয়ে অনেকের মনে সন্দেহ হচ্ছে। কিছুদিন পূর্বে আমারও ছিল। কেননা নিজের কলমের কালি লেখকেরা যে অমৃত বলে চালিয়ে দিতে সদাই উৎসুক, তার পরিচয় একালেও পাওয়া যায়। কিন্তু একালেও আমরা যখন ওসব কথায় ভুলি নে, তখন সেকালেও সম্ভবত কেউ ভুলতেন না। কেননা সেকালে সমজদারের সংখ্যা একালের চাইতে ঢের বেশি ছিল। কিন্তু আমি সম্প্রতি আবিষ্কার করেছি যে হিন্দু যুগে বই পড়াটা নাগরিকদের মধ্যে একটা মস্ত বড় ফ্যাশন ছিল। লেখক কি বলতে চাইলেন? প্রথমত বললেন আগের মানুষ বেশি বই পড়তো, তিনি যখন লিখছেন প্রবন্ধটা তার তুলনায়, ঠিক আছে, সংস্কৃত কবিদের যুগে, প্রাচীনকালে। এবং সংস্কৃত কবিরা যে এই যে সংসার বিষবৃক্ষে অমৃতোপম ফল, এটা কি সংসার বিষবৃক্ষে অমৃতোপম ফল হচ্ছে গিয়ে কাব্যামৃত। কাব্য মানে কাব্য পাঠের যে আনন্দ পাওয়া যায় সেটা অমৃতের সঙ্গে তুলনা করছে। এই উপদেশটা সংস্কৃত কবিরা দিয়েছেন, কিন্তু উপদেশ দিলেই যে সবাই গ্রাহ্য করবেন এরকম তো সবসময় দেখা যায় না। এবং চিরকালই যারা লেখেন তারা তো লেখার গুণগান করবেনই, কারণ তাদের লেখাটা যদি প্রচার পায় সেটা তো তাদের পক্ষে আনন্দের। তার মানেই যে লেখা পড়লে সবার লাভ হবে এমনটা নয়। লেখক বলছেন যিনি লিখছেন তিনি চাইছেন যে তার লেখা প্রচার হোক, ঠিক আছে, কিন্তু যিনি পড়ছেন তিনি তো সমজদার পাঠক। এই সমজদার আজকের দিনে আজকের দিনে এই যে বুঝতে পারা লেখাকে, এইরকম বুঝতে পারার লোক যত আছে, আগেকার দিনে এই বুঝতে পারার লোক তার চেয়ে ঢের বেশি ছিল। এটা লেখকের পর্যবেক্ষণ। এবং এই বই পড়াটা একটা মস্ত বড় ফ্যাশন ছিল হিন্দু যুগে, এটা লেখকের বক্তব্য। এর স্থলে বলা আবশ্যক যে নাগরিক বলতে সেকালে সেই শ্রেণীর জীবকে বোঝাতো একালে ইংরেজিতে যাকে ম্যান অ্যাবাউট টাউন বলে। বাংলা ভাষায় ওর কোনো নাম নেই, কেননা বাংলাদেশে ও জাত নেই। ও বালাই যে নেই সেটা অবশ্য সুখের বিষয়।
এর আগে লেখক এই কথাটা বললেন যে হিন্দু যুগে বই পড়াটা নাগরিকদের মধ্যে একটা মস্ত বড় ফ্যাশন ছিল। এখানে নাগরিক বলতে লেখক বলতে চাইছেন যে নাগরিক হলো যারা, ইংরেজিতে যাদেরকে বলা হয় ম্যান অ্যাবাউট টাউন, একালে যাকে বোঝায়। বীণা ও পুস্তক দুই সরস্বতীর দান হলেও দুই গ্রহণ করবার সমান শক্তি এক দেহে প্রায় থাকে না। বীণাবাদন বিশেষ সাধনা সাধ্য, পুস্তক পঠন অপেক্ষাকৃত ঢের সহজ। বলছেন বীণা এবং পুস্তক, সঙ্গীত এবং বিদ্যাচর্চা দুটোই সরস্বতীর দান সাধারণভাবে আমরা ধরে নিই। কিন্তু একই দেহে এই দুটো গুণই একই সঙ্গে ধারণ করার সামর্থ্য সবার থাকে না। বীণাবাদন বিশেষ সাধনা সাধ্য, মানে বিশেষভাবে বিশেষ কৌশলে ওগুলোকে শিখতে হয়। পুস্তক পঠনও শিখতে হয়, মানে বই পড়াও শিখতে হয়। বর্ণ পরিচয় না হলে কি করে সে বই পড়া শিখবে, কিন্তু সেটা অনেক সহজে হয়ে যায় সবার। বীণা বাদনে যতজন বীণা বাজাতে পারে তার তুলনায় যতজন বই পড়তে পারা লোকের সংখ্যা বেশি। সুতরাং বই পড়ার অধিকার যত লোকের আছে, বীণা বাজাবার অধিকার তার সিকি লোকেরও নেই। বীণা অনেক কম লোক বাজাতে পারে। এই কারণে সকলকে জোর করে বিদ্যা শিক্ষা দেবার ব্যবস্থা এই যুগের সকল সভ্য দেশেই আছে, কিন্তু কাউকে জোর করে সঙ্গীত শিক্ষা দেবার ব্যবস্থা কোনো অসভ্য দেশেও নেই। অতএব নাগরিকেরা বীণা দেওয়ালে টানিয়ে রাখতেন বলে যে পুঁথির জুড়ি খুলতেন না, এরূপ অনুমান করা অসঙ্গত হতো। এটা সত্য যে সে যাই হোক, টিকাকার বলেছেন যে বই নয় তখনকার বই, এই যুক্তি প্রমাণ যে সে বই পড়া হতো। যে বই এখনকার নয় কিন্তু সেকালের, যাকে ইংরেজিতে বলে ক্লাসিক, তা ভদ্র সমাজে অনেক লোক ঘরে রাখে পড়বার জন্য নয়, দেখবার জন্য। সব বই আমাদের ঘরে থাকলেও সব বই আমরা তো সব সময় পড়ি না, বা সব বই, কিছু বই আমরা কিনে রাখি পরে পড়বো বলে। সেই বইটি সবার আগে পড়া হয় যেটা এই মুহূর্তে যার একটা কোনো প্রয়োজন আছে, সেক্ষেত্রে পাঠ্য বই হতে পারে, বা যে বইটা খুব চর্চার কেন্দ্রে রয়েছে। লেখক এখানে বললেন যে ইংরেজিতে যাকে ক্লাসিক বইপত্র বলে, বাংলায় ধ্রুপদী সাহিত্য বলতে পারো, এই ক্লাসিক বা ধ্রুপদী সাহিত্যগুলো সাধারণভাবে অনেকের বাড়িতেই থাকে, যেমন রামায়ণ মহাভারত ইত্যাদি। কিন্তু আছে মানেই যে সেগুলো সবাই পড়ে ফেলেছে বা পড়েছে তা কিন্তু নয়। অনেক সময় সাজিয়ে রাখার জন্য সেগুলো কেনা হয়, বা শুধুমাত্র রাখার জন্য সেগুলো কেনা হয়। কিন্তু হালের বই লোকে পড়বার জন্যই সংগ্রহ করে, কেননা অপর কোনো উদ্দেশ্যে তা গৃহজাত করবার কোনরূপ সামাজিক দায় নেই। কিন্তু যেগুলো এখন লেখা হচ্ছে, অতি সাম্প্রতিক কালের বইপত্র, সেগুলো মানুষ ঘরে অকারণে রাখবে না। যদি তার মনে হয়েছে যে ওটা আমি পড়বো, তাই সে কিনেছে বা জোগাড় করেছে, ফলে অকারণে কেউ এনে রেখে দেবে। ফলে হালের বই যেগুলো হাল আমলে বেরিয়েছে, সেগুলো ঘরে রাখার আলাদা কোনো দায় নেই। আর এক কথা, আমরা বর্তমান ইউরোপের সভ্য সমাজেও দেখতে পাই যে এখনকার বই পড়া সে সমাজের সভ্যদের ফ্যাশনের একটি প্রধান অঙ্গ। এমনকি ইউরোপের কথাও উনি তুলে এনে বলছেন যে ইউরোপের সমাজেও এখন যা যা লেখা হচ্ছে, মানে তৎকালীন সময়ে সাম্প্রতিক সময়ে যা লেখা হচ্ছে, সেগুলো পড়া একটা ফ্যাশন। মানে আমি আমি যে এগিয়ে আছি, আমি যে লেখাপড়া জানি, বা আমার যে আমি যে সভ্য সমাজের নাগরিক, এইটা বোঝানোর জন্য তাকে এখন কি কি বইপত্র লেখা হচ্ছে সেগুলো পড়তে হবে। লেটেস্ট ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করার মধ্য দিয়ে যেভাবে অনেকে মনে করতে পারে যে সে এগিয়ে আছে, ঠিক এখন কি কি লেখা হচ্ছে সেগুলো পড়ার মধ্য দিয়েও এই বুদ্ধিবৃত্তির দিক থেকে কেউ মনে করতে পারে যে আমি এগিয়ে আছি।
ঠিক এই ফ্যাশনটার কথাই লেখক বলতে চাইছে। আনাতোল ফ্রান্সের টাটকা বই পড়িনি এ কথা বলতে প্যারিসের নাগরিকেরা যাদৃশ লজ্জিত হবেন। সম্ভবত কিপলিং এর কোনো সদ্যপ্রসূত বই পড়িনি বলতে লন্ডনের নাগরিকেরাও তাদৃশ লজ্জিত হবেন। যদিচ আনাতোল ফ্রান্সের লেখা যেমন সুপাঠ্য, কিপলিং এর লেখা তেমনি অপাঠ্য। আনাতোল ফ্রান্স হচ্ছেন গিয়ে ফরাসি একজন কবি, সাংবাদিক, ঔপন্যাসিক। তিনি 1921 সালে নোবেল পুরস্কারও পেয়েছিলেন। সময়কাল 1844 থেকে 1924। কিপলিং হচ্ছেন গিয়ে একজন রুডিয়ার্ড কিপলিং, সময়কাল 1865 থেকে 1936, একজন ইংরেজ কবি, সাংবাদিক, ছোট গল্পকার, ঔপন্যাসিক। লেখক যেটা বলতে চাইলেন যে একজন ফরাসি, তিনি আনাতোল ফ্রান্সের মানে সাম্প্রতিককালের কোনো লেখা যেটা পড়েননি এটা বলতে তিনি যেরকম লজ্জিত হবেন, একজন ইংরেজও মানে লেখাপড়া জানা সভ্য ইংরেজ, সেও কিপলিং এর লেখা পড়েনি, কোনো একটা লেখা, বিখ্যাত লেখা, সেটা বলতেও সে লজ্জিত হবে। কারণ এই না পড়াটা আসলে তাদের কাছে মানে পিছিয়ে পড়ার লক্ষণ। এ কথা আমি আন্দাজে বলছি না। বিলেতে একটি ব্যারিস্টারের সঙ্গে আমার পরিচয় ছিল। জনরব তিনি মাসে 10-20 হাজার টাকা রোজগার করতেন। অত না হোক, যা রটে তা কিছু বটেই তো। এই থেকেই আপনারা অনুমান করতে পারেন তিনি ছিলেন কত বড় লোক। এত বড় লোক হয়েও তিনি একদিন আমার কাছে অস্কার ওয়াইল্ডের বই পড়েননি এই কথাটা স্বীকার করতে এতটা মুখ কাচুমাচু করতে লাগলেন, যতটা চোর ডাকাতরাও কাঠগড়ায় দাঁড়িয়ে গিলটি প্লিট করতে সচরাচর করে না। একবার এই যে এর আগের যে দুটো কথা উনি বললেন প্রাবন্ধিক, যে রুডিয়ার্ড কিপলিং এর আর আনাতোল ফ্রান্সের লেখা কোনো ফরাসি বা ইংরেজ পড়েনি এটা বলতে তারা লজ্জা পাবে, মানে লেখাপড়া জানা একটু সভ্য ইংরেজ বা ফরাসি। এটা কেন উনি বলছেন এরকম একটা অভিজ্ঞতা ওনার আছে, সেই কথাটাই বললেন। অস্কার ওয়াইল্ডের লেখা পড়েনি একজন ভদ্রলোক, একজন মানে বেশ প্রতিষ্ঠিত ব্যারিস্টার, এই কথাটা লেখককে বলতে গিয়ে, মানে প্রমথ চৌধুরীকে বলতে গিয়ে খুব হেজিটেট করেছিলেন, মানে যেন এটা তার একটা গর্হিত অপরাধ যে তিনি পড়েনি। মানে তিনি কোথাও ভয় পাচ্ছিলেন যে তাহলে তার সম্পর্কে উল্টো দিকের মানুষটা ভাববে যে সত্যিই পিছিয়ে পড়া, অথচ আর্থিকভাবে কিন্তু তিনি বেশ প্রতিষ্ঠিত। মানে লেখক যে সময়ে এই প্রবন্ধ লিখছেন সেই সময়ে দাঁড়িয়ে তিনি 10,000 টাকা রোজগার করেন, কিন্তু এই 10-20 হাজার টাকা রোজগার, এই 10-20 হাজার টাকা রোজগার করলেও তাকে কিন্তু সমাজে কেউ মান্যতা দেবে না, এইরকম একটা ভয় তার আছে, কারণ অস্কার ওয়াইল্ড পড়েনি। অথচ তার অপরাধটা কি? অস্কার ওয়াইল্ডের বই পড়েননি, এই তো। ওসব বই পড়েছে স্বীকার করতে আমরা লজ্জিত হই। চেষ্টা তিনি এর জন্য আমার কাছে কৈফিয়ত দিতে শুরু করলেন। মানে উনি যেহেতু পড়েননি তাই উনি কৈফিয়ত দিচ্ছেন সেই ব্যারিস্টার, 10-20 হাজার টাকা রোজগার করা ব্যারিস্টার। তিনি বললেন যে আইনের অশেষ নদীর উদরস্থ করতেই তার দিন কেটে গিয়েছে, সাহিত্য পড়বার তিনি অবসর পাননি। বলা বাহুল্য, এরকম ব্যক্তিকে এদেশে আমরা একসঙ্গে রাজনীতির নেতা এবং সাহিত্যের শাসক করে তুলতুম, কিন্তু সাহিত্যের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই একথা কবুল করতে তিনি যে এতটা লজ্জিত হয়ে পড়েছিলেন তার কারণ তার এই জ্ঞান ছিল যে তিনি যত আইনজ্ঞই হন আর যত টাকাই করুন, তার দেশে ভদ্র সমাজে কেউ তাকে বিদগ্ধজন বলে মান্য করবে না। সে আইনে সুপণ্ডিত। তার যুক্তি হলো আইনের বইপত্র পড়তে গিয়ে, কারণ এই প্রতিদিনের যত আইনি লড়াই হয় তার সমস্ত যে তথ্য ছেপে বেরোয় সেইগুলো সমস্ত আইনজ্ঞদের কিনতে হয়, উকিলদের। ফলে তারা যখন আরেকটা কেস করতে যায় তার রেফারেন্স দিতে পারে। ফলে এই যে বিপুল পড়াশোনা করতে হয়, এই বিপুল পড়াশোনা করতে গিয়ে তারা সাহিত্য পাঠের অবসর হয়নি। এই যুক্তিটা সেই ভদ্রলোক দিলেন।
এবং তিনি জানতেন বা তার মনে এইরকম একটা কমপ্লেক্স ছিল যে তিনি যেহেতু অস্কার ওয়াইল্ড পড়েননি, তাই ভদ্র মান্য সমাজে তাকে কেউ মান্যতা দেবে না। লেখক বলতে চাইছেন আমাদের দেশে ওইরকম রোজগার করা ওইরকম একটা একজন আইনজীবী, আইনজ্ঞ, তাকে তো আমরা মাথায় তুলে রাখবো, কারণ আমরা তো ওইসবের ধারি না। সংস্কৃত বিদগ্ধ শব্দের প্রতিশব্দ কালচার। বাৎসায়ন যাকে নাগরিক বলেছেন, টিকাকার তাকে বিদগ্ধ নামে অভিহিত করেছেন। এর থেকে প্রমাণ হচ্ছে যে এদেশে পুরাকালে কালচার জিনিসটা ছিল নাগরিকতার একটা প্রধান গুণ। এর ফলে বলা আবশ্যক যে একালে আমরা যাকে সভ্য বলি সেকালে তাকে নাগরিক বলতো। অপরপক্ষে সংস্কৃত ভাষায় গ্রাম্যতা এবং অসভ্যতা পর্যায় শব্দ, ইংরেজিতে যাকে বলে সিনোনিম। কি বলতে চাইলেন যে সংস্কৃতে এই বিদগ্ধ এই শব্দটার প্রতিশব্দ হচ্ছে কালচার, এবং বাৎসায়ন তাকে নাগরিক বলেছেন। এখন নাগরিক বলতে সাধারণভাবে আমরা ভাবি যারা নগরে থাকে, শহরে থাকে তারা নাগরিক, বা দেশের নাগরিক এ অর্থ বলা হয়, দেশের অধিবাসী। কিন্তু প্রাচীনকালে এই কালচার জিনিসটা ছিল নাগরিকতার একটা গুণ। ফলে আজকের দিনে যাকে আমরা সভ্য বলি, কালচার্ড বলি, সংস্কৃতিবান বলি, আগেকার দিনে তাকে বলা হতো নাগরিক। ফলে এই যে শব্দ সময়ের সঙ্গে সঙ্গে শব্দ যেভাবে বদলায়, শব্দের অর্থ এবং তার প্রয়োগ বৈচিত্র্য তৈরি হয়। যেমন মন্দির শব্দটা এখন আমরা দেবগৃহে অর্থে ব্যবহার করি, যেখানে দেবতাদের পুজো টুজো হয়। আগে মন্দির বলতে যে কোনো বাড়িকেই মন্দির বলা হতো। ঠিক এভাবেই এই নাগরিক শব্দটার অর্থের ক্ষেত্রেও একটা পার্থক্য লক্ষ্য করছেন। এবং গ্রাম্যতা বা অসভ্যতা এই এই শব্দটা মানে গ্রাম্যতা বলতে সাধারণভাবে গ্রামীণ আচার আচরণ নয়। গ্রাম্যতা বলতে সংস্কৃতে অসভ্যতা বোঝাতে হবে। একই ধরনের শব্দ ছিল, সমার্থক শব্দ। এ যুগে অবশ্য আমরা সাহিত্য চর্চাটা বিলাসের অঙ্গ বলে মনে করিনি। ও চর্চা থেকে আমাদের ঐহিক এবং পারত্রিক নানারূপ সুফল লাভের প্রত্যাশা রাখি। যে সমাজে কাব্যচর্চা হচ্ছে বিলাসের একটি অঙ্গ, সে সমাজ যে সভ্য, এই হচ্ছে আমার প্রথম বক্তব্য। খুব গুরুত্বপূর্ণ এবার একটা মন্তব্য তিনি করলেন। যে সমাজে কাব্যচর্চা বিলাসের একটি অঙ্গ, এটা প্রয়োজনের জন্য হচ্ছে না, বিলাসের জন্য হচ্ছে। মানে বিলাস বলতে কাজের বাইরে, প্রয়োজনের বাইরে যেটা আমরা করছি, শুধুমাত্র আনন্দের জন্য, মজার জন্য, সে সমাজ সভ্য। যে সমাজে কাব্যচর্চা করে লোকে আনন্দের জন্য শুধুমাত্র কাব্যচর্চা করে, সেখানে আর কোনো উদ্দেশ্য নেই, সেই সমাজটা হচ্ছে সভ্য সমাজ। এইটা প্রমুখ চৌধুরী খুব একটা দৃঢ় ভাবে এইটাকে ঘোষণা করলেন এখানে। যা মনের বস্তু তা উপভোগ করার ক্ষমতা বর্বর জাতির মধ্যে নেই। ভোগ অর্থে তারা বোঝে কেবলমাত্র দৈহিক প্রবৃত্তির চরিতার্থতা। মনের বিষয়টা বা যেটা মানসিক কি বলবো আনন্দ, সেইটা সবার মধ্যে নেই। মানে গোটা গোটা উদাহরণ দিলে ধরো পশু পাখি, এদের থেকে মানুষ সঙ্গীত, কাব্য ইত্যাদি বিষয়ে অনেক বেশি উন্নতি করেছে। এগুলো মনের বিষয়। পাখিরা গান করতে পারে ঠিক, কিন্তু সেটাও অনেকটা প্রয়োজনের সঙ্গে সম্পৃক্ত ওদের গানটাও, কারণ ওদের গানের উপরে ওদের জীবনচক্র অনেকটা নির্ভর করে। কিন্তু মানুষ তো শুধুমাত্র আনন্দের জন্যই গান তৈরি করেছে। কাব্য, কবিতা, সিনেমা, নাটক এগুলো যে তৈরি করেছে, এগুলো মানে এগুলো তার
প্রাথমিক যে চাহিদাগুলো, খাদ্য বস্ত্র বাসস্থান, সেগুলোর তো বাইরে, এগুলো মনের বস্তু। তাহলে এই যে মনের বস্তু, তা উপভোগ করার ক্ষমতা বর্বর জাতির মধ্যে নেই। ফলে যারা বর্বর তারা কিন্তু এই মনের বস্তু যেগুলো, এই গান, গল্প, সিনেমা ইত্যাদি সাহিত্য, এইগুলোকে উপভোগ করতে পারবে না। তারা শুধুমাত্র শরীরের বা প্রবৃত্তির যা চাহিদা, সেইগুলোর প্রতি আকৃষ্ট হবে। ভালো খাবার, ভালো পোশাক খুব বেশি হলে, ইত্যাদি যে বিষয়গুলো তাদেরকে টানবে। বস্তুর ধর্ম তার মধ্যে থাকবে, যে জিনিসটা খুব সুন্দর তারা সেই সেই জিনিসটা চাইবে। এবং সেটা কি, মানে সেটাকে ছুঁয়ে দেখা যায়। সেটা সেটা প্রত্যেক মানুষের যে মানে স্বাভাবিক প্রবৃত্তি, সহজাত প্রবৃত্তি, তার সঙ্গে সম্পর্কিত। কুৎ পিপাসার নিবৃত্তি পশুরাও করে, এবং তাছাড়া আর কিছু করে না। খাওয়া দাওয়া, ঘুম, বংশবৃদ্ধি, এগুলো পশুরা করে, মানুষও করে, ঠিক আছে। তাহলে পশুদের সঙ্গে মানুষের কোনো পার্থক্য নেই এই জায়গা অবধি। মানুষের পার্থক্য করতে হলে কোথায় করতে হবে? মনে। মানুষ তার একটা মনের জগৎ তৈরি করেছে। সে গান শুনে আনন্দ পায়, সিনেমা দেখে আনন্দ পায়, কবিতা পড়ে আনন্দ পায়। এই জায়গায় মানুষের সঙ্গে পশুর পার্থক্য। অপরপক্ষে যে সমাজের আয়েশির দলও কাব্যকলার আদর করে, সে সমাজ সভ্যতার অনেক সিঁড়ি ভেঙেছে। সভ্যতা জিনিসটি কি, এ প্রশ্ন কেউ জিজ্ঞাসা করলে দু এক কথায় তার উত্তর দেয়া শক্ত। কেননা যুগ ভেদে ও দেশ ভেদে পৃথিবীতে সভ্যতা নানা মূর্তি ধারণ করে দেখা দিয়েছে, এবং কোন সভ্যতাই একেবারে নিরাবিল নয়। সকল সভ্যতার ভিতরেই যথেষ্ট পাপ ও যথেষ্ট পাক আছে। নীতির দিক দিয়ে বিচার করতে গেলে সভ্যতা ও অসভ্যতার প্রভেদ যে আকাশ পাতাল, এ কথা নির্ভয়ে বলা যায় না। তবে মানুষের কৃতিত্বের মাপে যাচাই করতে গেলে দেখতে পাওয়া যায় যে জ্ঞানে, বিজ্ঞানে, কাব্যকলায়, শিল্পে, বাণিজ্যে সভ্য জাতি ও অসভ্য জাতির মধ্যে 7 সমুদ্র 13 নদীর ব্যবধান। একটা সভ্য জাতি আর একটা অসভ্য জাতির মধ্যে ব্যবধান কোথায় কোথায়? সব জায়গাতেই ব্যবধান থাকবে। খাওয়া দাওয়া, ঘুম, যে জৈবিক বিষয়গুলো, এইগুলো সবার মোটামুটি একই থাকে। কিন্তু তার কাব্যে, তার জ্ঞান বিজ্ঞান চর্চায়, তার শিল্পে, তার বাণিজ্যে একটা জাতি যত এগিয়ে যাচ্ছে তাকেই তো আমরা সভ্য, উন্নত বলবো। তার বিপরীতে আরেকটা জাতি এগুলোতে যখন পিছোচ্ছে, তখন তাকে অনুন্নত বা পিছিয়ে পড়া বলবো। এই যে বিভাজন তৈরি হচ্ছে, সাধারণভাবে এই বিভাজনটাকে লেখক স্বীকার করে নিচ্ছেন। পৃথিবীতে সুনীতির হইতে সুনীতির চাইতে সুরুচি কিছু কম দুর্লভ পদার্থ নয়। পুরাকালে সাহিত্যের চর্চা মানুষকে নীতিমান না করলেও রুচিমান করত। সমাজের পক্ষে এও একটা কম লাভ নয়। লেখক বলছেন সুনীতি, এটা থেকে সুরুচি, এটাও দুর্লভ পদার্থ নয়। আসলে রুচিটাও তৈরি করতে হয়। মানে কার, মানে আমরা কাউকে বলি না যে অমুকের রুচিটা খুব খারাপ। রুচি তো মানুষের উপর ডিপেন্ড করে, মানে কার কি পছন্দ হবে, এই পছন্দটাও আস্তে আস্তে তৈরি হয়ে ওঠে। রবীন্দ্রনাথ এক জায়গায় বলছে যে ভালো জিনিস ভালো লাগাবার একটা মানে সাধনা আছে। খুব সহজেই যেটা ভালো লেগে যায়, সেইটা সবসময় যে ভালো হবে এমন কোনো, কি বলবো, যে নিশ্চয়তা থাকে না। ধরা যাক ক্লাসিক্যাল মিউজিক, সংখ্যার বিচারে হয়তো খুব কম লোক শোনে, তার মানে কি এটা বললে দেওয়া যায় যে ওটা খারাপ? একবার শুনলে হয়তো তুলনামূলকভাবে একটা ক্লাসিক্যাল মিউজিকের থেকে অন্য সাধারণ যে কোনো একটা আধুনিক গান বা ইত্যাদি, সেগুলো বেশি আকর্ষণ করতে পারে। ফলে তার কাছে যাওয়াটা অনেক সহজ, কিন্তু ক্লাসিক্যাল মিউজিকের কাছে যাওয়াটা অনেক কঠিন। ওখানে সাধনার দ্বারা পৌঁছতে হবে, শুনে শুনে কান তৈরি করতে হবে। মানে সেটা একটা প্র্যাকটিস। চাইলাম আর পৌঁছে গেলাম, ওটা হয় না। ফলে এই যে রুচিটাও একটা তৈরি করতে হয়। লেখক বলতে চাইছেন এই সুনীতির থেকে সুরুচিও সমাজে কম দুর্লভ পদার্থ নয়। ফলে সুরুচি কম লোকেরই আছে, মানে সুন্দর রুচি আর কি।
পুরাকালে মানে প্রাচীনকালে মানুষ সাহিত্য পাঠ করে নীতিমান হতে চাইতো না, অন্তত রুচিবান হতো। মানে একটা সাহিত্য পড়ে যে একটা খুব ভালো মানুষ হয়ে গেল, সে আর কখনো চুরি করবে না, ডাকাতি করবে না, এরকমটা না, এরকমটা সে এক্সপেক্টও করতো না। সে চাইতো অন্তত তার রুচিটা সুন্দর হবে। বই পড়ার শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চাইনি। প্রথমত, সে পরামর্শ কেউ গ্রাহ্য করবেন না, কেননা আমরা জাত হিসেবে শৌখিন নই। দ্বিতীয়ত, অনেকে তা কুপরামর্শ মনে করবেন, কেননা আমাদের এখন ঠিক শখ করবার সময় নয়। আমাদের এই রোগ শোক দুঃখ দারিদ্র্যের দেশে জীবন ধারণ করাই যখন হয়েছে প্রধান সমস্যা, তখন সে জীবনকে সুন্দর করা, মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক এবং সম্ভবত নির্মম ঠেকবে। আমরা সাহিত্যের রস উপভোগ করতে আজ প্রস্তুত নই, কিন্তু শিক্ষার ফললাভের জন্য আমরা সকলেই উদ্বাহু। আমাদের বিশ্বাস, শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই দূর করবে। লেখক বলতে চাইছেন, লেখকের কথার মধ্যে কিন্তু একটু ব্যঙ্গও আছে। লেখক বলছেন যে আমি কাউকে পরামর্শ দেব না যে যে তোমার বই পড়া উচিত, বা তুমি শখ হিসেবে বই পড়াটাকে নাও। কারণ কেন পরামর্শ দেবেন না? এক নম্বর কারণ হচ্ছে এটা কেউ পাত্তাই দেবে না, তার কথা গ্রাহ্য করবে না। আর কারণ আমরা শৌখিন জাত নই যে আমরা শখ করে বই পড়বো, প্রয়োজন থাকলে পড়তে পারি, শখ করে পড়বো না। আর অনেকে এটাকে কুপরামর্শ মনে করবে, কারণ আমাদের এখন শখেরই সময় নয়। লেখক যখন লিখছেন কারণ আমাদের গরিব দেশ, আমাদের দুঃখ দারিদ্র রোগ শোক নিয়ে অনেক বড় বড় বিষয় নিয়ে আমাদের ভাবনা চিন্তা করার জায়গা আছে। এইরকম একটা শখ নিয়ে আমরা কেন ইয়ে করতে যাব? লেখকের কথার মধ্যে কিন্তু একটু ব্যঙ্গ আছে। এতক্ষণ যে রুচির উনি গুরুত্ব প্রতিষ্ঠা করলেন, তার বিপক্ষে যারা কথা বলবেন তাদের যুক্তি কাটার জন্যই তার যেন এইরকম একটা কথা বলা। আমরা মনে করছি, আমাদের বিশ্বাস, শিক্ষা আমাদের গায়ের জ্বালা চোখের জল দুই দূর করবে। এই আশা সম্ভবত দুরাশা, কিন্তু তাহলেও আমরা তা ত্যাগ করতে পারিনি, কেননা আমাদের উদ্ধারের অন্য কোনো সদুপায় আমরা চোখের সম্মুখে দেখতে পাইনি। শিক্ষার মাহাত্ম্যে আমিও বিশ্বাস করি, এবং যিনি যা বলুন সাহিত্য চর্চার যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মানে তিনি আর একটা মন্তব্য করলেন, জোরালো মন্তব্য, বৃহত্তর শিক্ষার একটা সর্বপ্রধান অঙ্গ হচ্ছে গিয়ে সাহিত্য চর্চা। মানে আমরা তো এখানে সবাই পড়াশোনা করছি, পড়াশোনার একটা পার্ট হিসেবে কেউ যদি এর বাইরের বইপত্র পড়ে, সেটা আলাদাভাবে চর্চা করছে সে, সেটাও তার এই সমস্ত শেখা সেটাকে সমৃদ্ধই করবে। শিক্ষা বলতে কি শুধুমাত্র আমরা যে স্কুল কলেজে শিখি তা নয়, আমরা বাড়িতেও শিখি, পাড়াতেও শিখি, ক্লাবেও শিখি, সব জায়গায় শিখি, বিভিন্ন ভাবে শিক্ষা হয়। মানে স্কুলে আসার আগেও একটা শিক্ষা থাকে, বাবা মার থেকে ছোটরা যা যা শেখে। আমরা স্কুলে কলেজে এসে যেগুলো শিখি সেগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা, ফর্মাল এডুকেশন। এর বাইরেও নন ফর্মাল আর ইনফর্মাল দু ধরনের শিক্ষা। যেমন বাড়িতে বাবা মা কিছু নীতিগত শিক্ষা দেয়, আচার আচরণগত শিক্ষা দেয়, বন্ধু বান্ধবদের থেকে শিখতে পারি। স্কুলের আসার আগে থেকে আমাদের শিক্ষা কিন্তু শুরু হয়। তাহলে এই যে পাশাপাশি সাহিত্য চর্চা, এটাও আসলে আমাদের বৃহত্তর শিক্ষার একটা অঙ্গ। লোকে যে তার সন্দেহ করে, তার কারণ এ শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না, অর্থাৎ তার কোনো নগদ বাজার দর নেই। কিন্তু এই যে গল্পের বই পড়া, কবিতা পড়া, নাটক ইত্যাদি, বা যে কোনো প্রবন্ধের বই পড়া, এগুলোর তো কোনো ইনস্ট্যান্ট কোনো ফল তুমি হাতে পাবে না। টেক্সটে যে যে গল্পগুলো আছে সেগুলো পড়লে পরীক্ষা দিলে এক একটা করে ইয়ার পাশ করা যায়, এক একটা ক্লাস দেওয়া যায়। কিন্তু এর বাইরের কোনো গল্পের বই বা কবিতার বই পড়লে কি পেলাম সেটাকে হাতে প্রমাণ করে লোককে সেই মুহূর্তে দেখিয়ে দেওয়াটা কঠিন। লেখক বলতে চাইছেন এর নগদ বাজার দর নেই। এ কারণেই ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না, বোঝে শুধু অর্থের সার্থকতা। ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সকলকে সমান করতে, কিন্তু তাদের শিষ্যরা
তাদের কথা উল্টো বুঝে প্রতিজনেই হতে চায় বড় মানুষ। একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার উত্তরাধিকারী হয়েও ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত করতে না পারি, তার দোষগুলি আত্মসাৎ করেছি। এর কারণও স্পষ্ট, ব্যাধি সংক্রমক, স্বাস্থ্য নয়। মানে ব্যাধি ছড়িয়ে যায়, স্বাস্থ্য নয়। কেউ সুস্বাস্থ্যের অধিকারী হলে সেই সুস্বাস্থ্যটা কোনোভাবে ছড়ায় না, কিন্তু কেউ যদি একটা রোগের বীজাণু বহন করে সেইটা অনেক তাড়াতাড়ি ছড়ানোটা সুবিধাজনক। এই পরিস্থিতিতে অন্তত আমরা এটা খুব ভালো করে বুঝতে পারি। তেমনি ডেমোক্রেসির সংস্পর্শে ইংরেজরা তো গণতন্ত্র সারা পৃথিবীতে প্রাচীন গণতন্ত্রগুলোর অন্যতম। সেখানে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র আছে, রাজা আছে, কিন্তু তাদের দেশে সংসদ আছে, প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। তার রাজতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু ভেতরের কাঠামোটায় গণতন্ত্রকে খুব সুন্দরভাবে রেখেছে। লেখক বলতে চাইছেন আমরা ওদের থেকে খারাপ গুণগুলোকেই অনেক বেশি করে নিই গণতন্ত্রের, কারণ এটাই স্বাভাবিক, ব্যাধিটাই ছড়ায়, গুণগুলো নয়। আমাদের শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি আজ অর্থের উপরই পড়ে রয়েছে, সুতরাং সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে আমরা অনেকেই সন্দিহান। সাহিত্য চর্চা করলে সরাসরি কোনো লাভ হচ্ছে না, তাই এর সুফলটা কি এ বিষয়ে বেশিরভাগ লোকই ঠিক বুঝে উঠতে পারেন না। যারা হাজারখানা ল রিপোর্ট কেনেন তারা একখানা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নন, কেননা তাতে ব্যবসার কোনো সুসার নেই। আগের ওই একজন যে আইনজ্ঞের কথা বললেন, আইনজীবীর কথা, তিনি হাজারখানা ল রিপোর্ট কেনেন, মানে প্রতিদিনকার কেসগুলো যে তার তথ্য ইত্যাদি যে ছিপে বের হয়, এই ল রিপোর্ট গুলো কেনেন কারণ এগুলো তার কাজে লাগবে। কিন্তু এরকম একটা কবিতার বই কিনলে বা গল্পের বই কিনলে কি লাভ আছে? হাতে গরম কোনো লাভ নেই, তাই মানুষ পড়ে না। নজির না আউড়ে কবিতা আবৃত্তি করলে মামলা যে দাঁড়িয়ে হারতে হবে সে কথা তো জানা, কিন্তু যে কথা জজে শোনে না তার যে কোনো মূল্য নেই, এইটি হচ্ছে পেশাদারদের মহাভ্রান্তি। যে উকিল সে তো কবিতার বই কিনবে না, কারণ আদালতে দাঁড়িয়ে কবিতা আওড়ালে সে কেস হেরে যাবে। কিন্তু শুধুমাত্র জজকে মানে কি বলবো শোনানোর জন্যই তো সমস্ত কাজ পৃথিবী জুড়ে হবে না। কিন্তু সেটাকেই যদি, অর্থাৎ পেশাগত বিষয়টাকেই যদি শুধুমাত্র প্রধান করে তোলা হয়, তাহলে আমাদের সভ্যতার পক্ষে সেটা একটু সমস্যা। জ্ঞানের ভান্ডার যে ধনের ভান্ডার নয়, এ সত্য তো প্রত্যক্ষ, কিন্তু সমান প্রত্যক্ষ না হলেও এও সমান সত্য যে এ যুগে যে জাতির জ্ঞানের ভান্ডার শূন্য, সে জাতির ধনের ভারেও ভবানী। ফলে জ্ঞান না থাকলে ধনের ভান্ডারেও ভবানী থাকবেন, জ্ঞানের সূত্রেই ধন সম্পদ আসবে। তারপর যে জাতি মনে বড় নয় সে জাতি জ্ঞানেও বড় নয়, কেননা ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষ তেমনি জ্ঞানের সৃষ্টিও মন সাপেক্ষ। লেখক বলছেন যে জাতির জ্ঞান নেই, বেশি পড়াশুনো নেই, সে ধন সম্পদ অর্জন করবে কোত্থেকে? কারণ জ্ঞানের সূত্রেই ধন সম্পদ যেমনি আসবে তেমনি জ্ঞানটা আসবে মনের সূত্রে। তার মনকে তৈরি করতে হবে। মন বলতে চিন্তাশীলতা, চিন্তা শক্তি, এবং মানুষের মনকে সবল, সচল, সরাগ ও সমৃদ্ধ করবার ভার আজকের দিনের সাহিত্যের উপর ন্যস্ত হয়েছে। তাহলে মানুষের মনকে গতি দেয়া, তাকে সচল করে তোলা, তাকে যেন সে যেন ঘুমিয়ে না পড়ে, সমৃদ্ধ করা, এইটার কাজ, এই কাজগুলোর দায়িত্ব সাহিত্যের উপর ন্যস্ত হয়েছে। কেননা মানুষের দর্শন, বিজ্ঞান, ধর্ম, নীতি, অনুরাগ, বিরাগ, আশা, নৈরাশ্য, তার অন্তরের স্বপ্ন ও সত্য, এই সকলের সমবায়ে সাহিত্যের জন্ম। তাহলে মানুষের সমস্ত কিছু নিয়ে, মানুষের যা যা আছে, জ্ঞান, বিজ্ঞান, ধর্ম, অধর্ম, সমস্ত কিছু নিয়ে সাহিত্য তৈরি হয়। সেটা পুরোটাই মানুষ কেন্দ্রিক, আর কিছুই নয় তার আলোচ্য। স্বর্গও নয়, পাতালও নয়, পুরোটাই পৃথিবী। অপরাপর শাস্ত্রের ভিতর যা আছে
সেসব হচ্ছে মানুষের মনের ভগ্নাংশ। তার পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় শুধু সাহিত্যে। যেমন বিজ্ঞান মানুষের জীবনযাত্রা আরো উন্নত করার চেষ্টা করে চলেছে, সেটা মানুষের জীবনযাত্রা একটা দিক। ইতিহাস মানুষের অতীতকে নিয়ে অনুসন্ধান করে চলেছে। ফলে প্রত্যেক বিষয়ের যে আলোচনা, সেগুলো মানুষ কেন্দ্রিকই হতে পারে, কিন্তু মানুষের একটা কোনো পার্ট নেই, একটা কোনো অংশ নেই। কিন্তু সাহিত্যই একমাত্র যে গোটা মানুষকে নিয়ে কাজ কারবার করে, মানুষের পুরো মনটাকে নিয়ে যাওয়ার কাজ কারবার। লেখক বলছেন, দর্শন, বিজ্ঞান ইত্যাদি সব হচ্ছে মনোগঙ্গার তোলা জল। মানুষের মনের গঙ্গা, মনকে যদি গঙ্গা ধরা হয় তাহলে নদী, তার থেকে যে জলটা তুলে নেওয়া হচ্ছে সেটা হচ্ছে দর্শন আর বিজ্ঞান। তার পূর্ণ স্রোত আবহমান কাল সাহিত্যের ভিতরই সোল্লাসে সবেগে বয়ে চলেছে, এবং সেই গঙ্গাতে অবগাহন করেই আমরা আমাদের সকল পাপ হতে মুক্ত হব। তাহলে মন গঙ্গা থেকে জলটা তোলা হচ্ছে সেইটা খণ্ডাংশ, কিন্তু পুরো গঙ্গাটাই যেটা আবহমান কাল ধরে বয়ে চলেছে, সেটাই সাহিত্য। এবং সেই জলেই স্নান করে আমরা সকল পাপ থেকে মুক্ত হব। এখানেই প্রবন্ধটা শেষ হচ্ছে।